আজ তোমাদের শোনাচ্ছি ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রামের সুমতির দ্বিতীয় পর্ব। 8-10 দিন বেশ নিরুপদ্রবে কাটল। দিগম্বরী যে কটাক্ষ করতেন না তা নয়, কিন্তু রাম রাগ করত না। বৌদির সেদিনের কথা ঠিক বিশ্বাস না করলেও তার ভয় হয়ে গিয়েছিল। সকালবেলা রাম আগ কষছিল। ভোলা এসে চুপি চুপি খবর দিয়ে গেল ভগাবাগদি রামের কর্ত্তিক গণেশকে চাপবার জন্যে জাল এনেছে। ভোলার খবরটা রামকে কিছুমাত্র বিচলিত করল না। সে স্লেটের উপর ঝুঁকে পড়ে বলল, একবার চেপে মজা দেখুক না, জাল ছিঁড়ে তারা বেরিয়ে যাবে। ভোলা বলল, না দা ঠাকুর, আমাদের জাল নয়, ভগা জেলেদের মোটা জাল চেয়ে এনেছে, সে ছিঁড়বে না। চল তো দেখি। পুকুরদারে এসে দেখলো তার কার্তিক গণেশের বিরুদ্ধে সত্যিই ষড়যন্ত্র চলছে। ভগা ঘাটের কাছে জলে কতগুলো মুড়ি ভাসিয়ে দিয়ে জাল নিয়ে প্রস্তুত হচ্ছে। রাম এসে ভগাবাগদিকে একটা ধাক্কা মেরে বলল, হতভাগা, মুড়ি দিয়ে আমার মাছ ডাকছ? ভগা কাঁদো কাঁদো হয়ে বলল, এগে বড়বাবু হুকুম দিয়ে গিয়েছেন, অন্য মাছ আর পাওয়া গেল না দা ঠাকুর। রাম তার হাত থেকে জাল ছিনিয়ে নিয়ে টান মেরে ফেলে বলল, যা দূর হ হতভাগা। ভগা জাল তুলে নিয়ে আস্তে আস্তে চলে গেল। রাম ফিরে এসে আবার স্লেট পেন্সিল নিয়ে বসলো। সে কারোর উপর রাগ করবে না, প্রতিজ্ঞা করেছিল যে। নেত্য এসে দিগম্বরীকে খবর দিল, মাছ পাওয়া গেল না দিদিমা, ছোটবাবু ভগাবাগদিকে মেরে ধরে হাঁকিয়ে দিয়েছেন। দিগম্বরী ভেবেছিলেন নিজে হাতে এই মাছ রান্না করে সৎ ব্রাহ্মণদের পাতে দিয়ে পুণ্য আর খ্যাতি অর্জন করবেন। এমন সময় এমন দুঃসংবাদ, তিনি হিতাহিত জ্ঞানশূন্য হয়ে গেলেন। দাঁত কিরমির করে বললেন, ওরে কি সত্য যে আমার, কবে ছোড়া মরবে যে আমার হাড়ে বাতাস লাগবে, বাসি মুখে এখনো জল দেইনি ঠাকুর, যদি সত্যি হও যেন তেরাত্রি না পোয়ায়। কাছে বসে নারায়ণী তরকারি কুটছিলেন। তিনি বিদ্যুৎ বেগে উঠে দাঁড়িয়ে চেঁচিয়ে উঠলেন, মা! কিন্তু নারায়ণী আর কিছু বলতে পারলেন না। দেখতে দেখতে তার দুই গাল বেয়ে টপ 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 করে জল ঝরে পড়তে লাগলো। খানিক পরে চোখ মুছে যেখানে রাম পড়া তৈরি করছিল সেখানে এসে দাঁড়ালেন। তুই ভগাবাগদিকে মেরে ধরে হাঁকিয়ে দিয়েছিস? রাম চমকে স্লেট থেকে মুখ তুলে দেখল এবং জবাব দেওয়ার লেশমাত্র চেষ্টা না করে ওদিকে দরজা দিয়ে ঊর্ধ্বশ্বাসে পালিয়ে গেল। নারায়ণী ভিতরের কথা জানতে পারলেন না। ফিরে এসে ভগাবাগদিকে ডেকে আনলেন, মাছ ধরে আনতে হুকুম দিলেন। হুকুম পেয়ে ভগা জাল নিয়ে গেল এবং অবিলম্বে এক প্রকাণ্ড রুই ঘাড়ে করে ধরাস করে উঠোনের মাঝখানে ফেলে দিল। নারায়ণী রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে মাছ দেখে শিউরে উঠলেন। শঙ্কিত হয়ে বললেন, ওরে, একে ঘাটে ধরিসনি তো? এ রামের কার্তিক গণেশ নয় তো? ভগা বললে, এগে হ্যাঁ মা ঠাকুরন, এ ঘেটো রুই, বড় জবর রুই। দিগম্বরীকে আঙ্গুল দিয়ে দেখিয়ে বলল, ওই তো মা ঠাকুরনই তো এনারে ধরতে বলে দেখল। নারায়ণী স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলেন। নৃত্যকালীয় মাছ দেখে রেগে উঠল। দিগম্বরীকে বলল, আচ্ছা দিদিমা, পাড়ার লোকে জানে ছোটবাবুর কার্তিক গণেশের কথা, তুমি কি বলে এ মাছ ধরতে বলে দিলে? 2-3টে পুকুরে কি আর মাছ ছিল না? 10টা লোক খাবে, তা একটা আধমনি মাছই বা কি হবে? লুকিয়ে ফেলো একে, কোথায় গেছে তিনি, এখনই এসে পড়বে। জানি না বাপু, অত শত, একটা মাছ ধরেছে তো 7 গোষ্ঠী মিলে করছে কি দেখো না,
একে লুকিয়ে ফেলবি। কেন, বামুন খাবে না? তোমার বামুন খাবে 2:30-এর সময়, তা ঢের সময় আছে। ছোটবাবু আগে স্কুলে যাক, না হলে আজ আর কেউ বাঁচবে না। ও মা, ভোলা যে দাঁড়িয়েছিল, সে গেল কোথায়? সে বুঝি তবে খবর দিতে ছুটেছে। যা হয় করো মা, আর দাঁড়িয়ে থেকো না। ভোলা হাঁপাতে হাঁপাতে গিয়ে বলল, দেখবে এসো, দেখবে এসো দা ঠাকুর, ভগা তোমার কার্তিককে মেরেছে। রাম চিবনো বন্ধ করে বলল, যা, সত্যি দা ঠাকুর, মা হুকুম দিয়ে দৌড়িয়েছে, এখনো উঠোনে পড়ে আছে, দেখবে চলো। এবার রাম ঝড়ের বেগে ছুটে এসে উঠানের মাঝখানে একেবারে থমকে দাঁড়িয়ে চিৎকার করে উঠল, এই তো আমার গণেশ! বৌদি, তুমি হুকুম দিয়ে আমার গণেশকে ধরালে! বলেই মাটির উপর উপুর হয়ে পড়ে কাটা ছাগলের মতো সে পা ছুটতে লাগলো। রাতে নারায়ণী তাকে খাওয়ানোর জন্য টানাটানি করতে লাগলেন। তার হাত ছুঁড়ে ফেলে দিয়ে সমস্ত দিন উপবাসের পর গোটা 5-6 ভাত মুখে দিয়ে রাম উঠে গেল। দিগম্বরী আড়ালে দাঁড়িয়ে জামাইকে বললেন, তুমি একবার বলো, না হলে নারায়ণী খাবে না, সে সারা দিন উপোস করে আছে। শ্যামলাল বললেন, উপোস কেন? আমার 100 গাছ হয়েছে বাবা, কেমন করে জানবো বলো? পুকুর থেকে বামুন ভোজনের জন্য একটা মাছ ধরালে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। নেত্য, কি হয়েছে রে? নেত্য আড়াল থেকে বলল, সেটা ছোটবাবুর গণেশ। রেমোর কার্তিক গণেশের একটা নাকি? হ্যাঁ। আর বলতে হলো না, তিনি আগাগোড়া ব্যাপারটা বুঝে নিলেন। বললেন, রাম খায়নি বুঝি? না। তবে আর খেতে বলে কি হবে, সে খায়নি, ও খাবে কি? দিগম্বরী বলতে লাগলেন, এমন কাণ্ড হবে জানলে বামুন খাওয়াবার কথাও তুলতাম না বাবা। ও নিজে কেনই বা হুকুম দিয়ে মাছ ধরালে, কেনই বা এমন ধারা করছে, তা সে ওই জানে। আমি তো চুপ করেই ছিলাম, তবু সব দোষ যেন আমারই। আমাদের না হয় আর কোথাও পাঠিয়ে দাও বাবা, এখানে একদণ্ড থাকতে আর ভরসা হয় না। নারায়ণী রামের রুদ্ধ দরজায় ঘা দিয়ে ডাকলেন, লক্ষ্মী মানিক আমার, দোরটা একবার খুলে দে। রাম জেগেই ছিল, সাড়া দিল না। ওঠ, ওঠ বলছি, দোরটা খোল। না, খুলবো না, তুমি যাও, তোমরা সবাই আমার শত্রু। আচ্ছা, তাই না হয় হলো, কিন্তু তুই দোর তো খোল। না না না, আমি খুলবো না। সত্যি সে রাতে কপাট খুলল না। শ্যামলাল ঘরের ভিতর থেকে সব শুনছিলেন। নারায়ণী ঘরে আসতেই বললেন, একটা উপায় করো, না হয় যেখানে ইচ্ছে আমি চলে যাব, এত হাঙ্গামা আমার বরদাস্ত হয় না। তারপর 2-3 দিন কেটে গেল। যখন রামের রাগ পড়তে চাইল না, তখন নারায়ণী ভিতরে ভিতরে সত্যিই বিরক্ত হয়ে উঠতে লাগলেন। আজ সন্ধ্যা হয় হয়, তবুও সে স্কুল হতে ফিরল না দেখে নারায়ণী উৎকণ্ঠিত হয়ে উঠছিলেন। এমন সময় দিগম্বরী নদী থেকে গা ধুয়ে আসার সময় পথিমধ্যে এক কাণ্ড শুনে তিনি যেন বাতাসে উড়তে উড়তে বাড়ি এসে পৌঁছলেন। উঠোনে পা দিয়েই উচ্চ কণ্ঠে বলে উঠলেন, তোর গুণধর দেওয়ারের কাণ্ড শুনেছিস নারায়ণী? কি কাণ্ড? তারা থানায় গেছে, যাবেই তো। যে বজ্জাত ছেলে বাবা, এমনকি 7 জন্মে দেখিনি, এখন জেলে যান।
নারায়ণী সে কথার জবাব না দিয়ে ডাকলেন, নেত্য, নেত্য, রাম এখন এলো না কেন রে? একবার ভোলাকে পাঠিয়ে দে, খুঁজে আনু। দিগম্বরী বললেন, আমি যে সমস্তই শুনে এলাম। কি হয়েছে জানিস না রানী? তুমি ভিজে কাপড় ছাড়ো গে মা, তারপরেই না হয় বলো। এই বলে তিনি অন্যত্র চলে গেলেন। গ্রামের স্কুলে জমিদারদের একটা ছেলে পড়তো। আজ টিফিনের সময় তার সাথে রামের তর্ক বেঁধে যায়। বিষয়টা জটিল, তাই মীমাংসা না হয়ে মারামারি হয়ে গেল। জমিদারদের ছেলে বলেছিল, শাস্ত্রে লেখা আছে শ্মশানকালী রক্ষাকালীর চেয়ে বেশি জাগ্রত, কেননা শ্মশানকালীর জীব বড়। রাম প্রতিবাদ করে বলেছে, না, শ্মশানকালীর জীব একটু চওড়া বটে, কিন্তু অত বড়ও নয়, অমন রাঙাও নয়। রাম বলেছে, অতটুকু জীব হলে কি কখনো পৃথিবী রক্ষা করতে পারে? পৃথিবী রক্ষে করে বলেই তো তার নাম রক্ষাকালী। তর্ক এত দূর গড়িয়ে যায় যে তারপর দুই একটা কথা, তারপরই ঘুষোঘুষি। জমিদারদের ছেলের গায়ে জোর কম, সুতরাং মারটা সেই বেশি খেলো। নাক দিয়েও ফোঁটা দুই রক্ত বেরোলো। যে জমিদারের স্কুল, তারই ছেলের নাকে রক্ত। অতএব হেডমাস্টার নিজে স্কুল বন্ধ করে ছেলেটাকে নিয়ে দরবার করতে ছুটলেন। আর এই ঘটনার পরপরই রামলালের অন্তর্ধান। ভোলা ফিরে এসে বলল, দা ঠাকুরকে পাওয়া গেল না। অনতিকাল পরেই শ্যামলাল মুখ কালি করে বাড়ি এলেন। উঠোনে দাঁড়িয়ে বললেন, ওগো শুনছো? এ গ্রাম থেকে বাস উঠাতে হলো। দেখছি চাকরি করে 2 পয়সা ঘরে আনছিলুম, তাও এবার ঘুচলো। নারায়ণী ভাড়ার থেকে বার হয়ে একটা চৌকাঠে ভর দিয়ে শুষ্ক কণ্ঠে জিজ্ঞাসা করলেন, তারা থানায় গেছেন? শ্যামলাল ঘাড় নেড়ে বললেন, বাবু শিবতুল্য লোক, তাই মাপ করেছেন, কিন্তু আরও 5 জন আছে তো। দিন দিন একটা নতুন ফ্যাসাদ তৈরি হলে কি করে গ্রামে বাস করি বলো? রাম কই? সে এখনো আসেনি, বোধ করি ভয়ে পালিয়েছে। শ্যামলাল গম্ভীর হয়ে বললেন, পালালেও তার সঙ্গে আর সম্পর্ক নেই, না পালালেও নেই। সে সৎমার ছেলে, লোকে নিন্দা করবে, তাই এতদিন কোনো মতে সহ্য করেছিল, কিন্তু আর নয়, এখন নিজের প্রাণ বাঁচাতে হবে। দিগম্বরী রান্নাঘরের বারান্দা থেকে বললেন, নিজের ছেলেটার পানেও তো চাইতে হবে। শ্যামলাল উৎসাহিত হয়ে বললেন, হবে না? নিশ্চয়ই হবে মা। তাই কাল পাড়ার 5 জন ভদ্রলোক ডেকে বিষয় সম্পত্তি সব আলাদা করে ফেলবো। আর তোমাকেও বলে রাখলুম, এ নিয়ে ওকে বকাঝকা করার কোনো দরকার নেই। ও যা ভালো বোঝে তাই করে। ভালো বুঝেছে, মনিবের ছেলের গায়ে হাত তুলেছে। নারানি কেন যে ওকে শাসন করতে যায়, আমার তো দেখে ভয়ে বুক কাঁপে। যে গোয়ার ছেলে, ও আমাকেই যখন তখন অপমান করে। ওকে কখন অপমান করে ফেলবে, এ কি বেশি কথা। আমি বলি, নিজের মান নিজের ঠাঁই, গ্রামের কথায় টেকো না। শ্যামলাল বললেন, যাই হোক, ওকে শাসন করার দরকার নেই। নারায়ণী পাথরের মূর্তির মতো নির্বাক নিশ্চল হয়ে সব শুনলেন, একটা কথারও জবাব দিলেন না। তারপর ধীরে ধীরে নিজের কাজে চলে গেলেন। ঘণ্টাখানেক পরে নেত্য এসে চুপি চুপি বলল, মা, ছোটবাবু ঘরে এসেছে। নারায়ণী নিঃশব্দে উঠে গিয়ে রামের ঘরের মধ্যে ঢুকে কপাট বন্ধ করলেন। গিয়ে ডাকলেন, এদিকে আয় রাম। রাম হাত জোর করে বলল, আর করব না বৌদি, এইবারটি ছেড়ে দাও। নারায়ণী কঠিন হয়ে বললেন, আয় বলছি, এলে কম মারবো, কিন্তু যদি না আসিস এই বেত তোর পিঠে ভাঙবো। 3 সত্যি বৌদি, 3 সত্যি করছি, আর কোনো দিন করবো না, কান মলছি বৌদি।
নারায়ণী খাটের উপর ঝুঁকে পড়ে সাপাত করে এক ঘা বেত তার ঘাড়ের উপর বসিয়ে দিলেন। তারপর বেতের উপর বেত পড়তে লাগলো। প্রথমটা রাম ওদিকে দৌড় খুলে পালাবার চেষ্টা করলো, তারপর ঘরময় ছুটোছুটি করে আত্মরক্ষার চেষ্টা করলো। শেষে পায়ের তলায় পড়ে চেঁচাতে লাগলো। এরপর নারায়ণী বেত ফেলে বললেন, মনে থাকে যেন। রাম ভাত খেতে বসেছিল। দিগম্বরী আড়ালে বসে সুর তুলে বললেন, অত বড় ছেলেকে অমন করে মারা কেন? ওর বড় ভাই কোনোদিন গায়ে হাত তোলে না। নেত্য কাজ করতে করতে বলল, তুমি কম নাও দিদিমা, তুমি তো সব কথা মাকে এসে লাগাও। সে রাতে অত মার রামের মোটেই ভালো লাগেনি। শুনেই চোখ পাকিয়ে বলল, ডাইনি বুড়ি আমাদের সব খেতে এসেছে। দিগম্বরী চেঁচিয়ে উঠলেন, না রানী, শুনে যা তোর দেওয়ালের কথা। নারায়ণী স্নান করতে যাচ্ছিলেন। ফিরে এসে ক্লান্তভাবে বললেন, পারিনে মা, আর পারিনি, আর কথা শুনতে পারিনি। সত্যি বলছি নেত্য, মরণ হলে আমার হাড় জুড়োয়, আর সহ্য হচ্ছে না। ওরে ও বাদর, এখনো তোর পিঠের দাগ মিলয়নি, এর মধ্যেই সব ভুলে গেলি? রাম জবাব দিল না, ভাত খেতে লাগলো। নারায়ণী আর কোনো কথা না বলে স্নান করতে চলে গেলেন। উঠানের উপরেই একটা পেয়ারা গাছ ছিল। ভাত খেয়ে রাম তার উপর উঠল, আর কাঁচা পাকা পেয়ারা চেবাতে চেবাতে কোনোটার একটু খেলো, কোনোটা একটু কামড়েই নিচে ছুঁড়ে ছুঁড়ে ফেলতে লাগলো। এসব দেখে দিগম্বরীর গা জ্বালা করতে লাগলো। নারায়ণী বাড়িতে নেই, তিনি আর সহ্য করতে পারলেন না। বললেন, তোমার জন্য তো বাচ্চা পাকা পেয়ারার দাঁতে কাটবার জো নেই, কাঁচাগুলো নষ্ট করে কি হচ্ছে? গাছের উপর থেকে চেঁচিয়ে রাম বলে উঠল, বেশ করছি বুড়ি, বুড়ি বেশ করছি। আচ্ছা আসুক সে, যেমন কুকুর তেমনই মুগুর হওয়া চাই। কি বেহায়া ছেলে বাবা, মার খেয়ে পিঠের চামড়া উঠে গেল, তবু লজ্জা হলো না? রাম উপর থেকে চেঁচিয়ে বলল, ডাইনি বুড়ি, ডাইনি বুড়ি, যত বড় মুখ নয় তত বড় কথা। নাম বলছি। নামবো কেন? তোমার বাবার কাজ। দিগম্বরী খেয়ে পেয়ে উঠলেন, চিৎকার করে বললেন, বাদ তুললি, শুনলি নেত্য, শুনলি? ঠিক এই সময় নারায়ণী ঘাট থেকে এসে পড়লেন। গাছের উপর দৃষ্টি পড়তেই বললেন, ভাত খেয়ে স্কুলে গেলি নে, গাছে চড়েছিস যে? আমার পেট কামড়াচ্ছে। তাই ভাত খেয়ে উঠে কাঁচা পেয়ারা চিবোচ্ছিস? দিগম্বরী মেয়ের গলা শুনে ছুটে এসে বললেন, ছোড়া আমার বাপ চলে, বলে নামবো কেন? তোমার বাপের গাছ। নারায়ণী উপরে চোখ তুলে বললেন, বলেছিস নাকি? না বৌদি, বলিনি। বলিসনি? নেত্য সাক্ষী আছে। সেদিন যখন বেতের উপর বেত পড়েছিল তখন আর করবো না বৌদি, পায়ে পড়ি বৌদি, মরে গেলুম বৌদি। চেপে ধরলে চিঠি করো, আর ছেড়ে দিলেই লাফ মারো, তাই না? রাম আর সহ্য করতে পারল না। তার হাতে একটা বড় কাঁচা পেয়ারা ছিল, ধাঁ করে ছুঁড়ে মেরে দিল। সেটা দিগম্বরীকে স্পর্শ করল না, নারায়ণীর ডান ভ্রুর উপরে গিয়ে সজোরে আঘাত করল। এক মুহূর্তের জন্য চোখে অন্ধকার দেখে তিনি সেখানেই বসে পড়লেন। দিগম্বরী ভয়ঙ্কর চেঁচামেচি করে উঠলেন। নেত্য কাজ ফেলে ছুটে এলো। রাম গাছ থেকে লাফিয়ে পড়ে ঊর্ধ্বশ্বাসে দৌড় মারল। দুপুরবেলা শ্যামলাল স্নানাহার করতে এসে দেখলেন ভীষণ কাণ্ড। নারায়ণী নির্জীবের মতো বিছানায় পড়ে আছেন, তার ডান চোখ ফুলে ঢেকে গেছে।
তার উপর ভিজে ন্যাকড়ার পটি বেঁধে নেত্য পাখা দিয়ে বাতাস করছে। দিগম্বরী আজ আর আড়ালে গেলেন না, সামনেই চিৎকার করে কেঁদে বললেন, রাম মেরে ফেলেছে নারায়ণীকে। শ্যামলাল চমকে উঠলেন, কাছে এসে আঘাত পরীক্ষা করে দেখে কঠিনভাবে স্ত্রীকে বললেন, আজ তোমাকে আমি দিব্যি দিচ্ছি, যদি ওকে খেতে দাও, যদি কোনোদিন কথা কও, যদি কোনো কথায় থাকো, সেই দিনে যেন তুমি আমার মাথা খাও। নারায়ণী শিউরে উঠে বললেন, চুপ করো, চুপ করো, ও কথা মুখেও এনো না। আমার এত বড় দিব্যি যদি না মানো, সেই দিনে যেন তোমাকে আমার মরা মুখ দেখতে হয়। বলে ডাক্তার ডেকে আনতে নিজেই চলে গেলেন। সমস্ত দিন নদীর ধারে ঘুরে বেরিয়ে অসম্ভব কল্পনা করে রাম সন্ধ্যার অন্ধকারে লুকিয়ে বাড়ি ঢুকল। রাত তখন বোধহয় 9টা। সে ঘুরে গিয়ে খিড়কির দরজায় ঘা দিতেই নেত্য কপাট খুলে দিল। রাম জিজ্ঞাসা করল, বৌদি কোথায় নেত্য? ঘরে শুয়ে আছেন। রাম ঘরে ঢুকে দেখল বৌদি খাটের উপর শুয়ে আছেন এবং নিচে মাদুর পেতে দিগম্বরী ছোট মেয়েটিকে নিয়ে বসে আছেন। গোবিন্দ খেলা করছিল, ছুটে এসে কাকার হাত ধরে ঝুলতে ঝুলতে বলে দিল, কাকা, তোমার বাড়ি ওদিকে, এদিকে আমাদের বাড়ি। বাবা বলেছে তুমি এ ঘরে ঢুকলে পা ভেঙে দেবে। রাম খাটের উপর নারায়ণীর পায়ের কাছে গিয়ে বসতেই তিনি পা সরিয়ে নিলেন। রাম চুপ করে বসে রইল। রাম বসে আছে, রামের বুকের ভিতর চাপা কান্না মাথা ঘুরতে লাগলো। এমন সময় নারায়ণী ক্লান্তভাবে বললেন, সুরো, যেতে বলে দে ওকে। যেতে বল ওকে? আমার খিদে পায় না বুঝি? সেই তো কখন খেয়েছি। নারায়ণী এবার একটু উত্তেজিত হয়ে বললেন, একেবারে খুন করে ফেলতে পারোনি? তাহলে 10 হাতে খেতে। আমি জানি নে, যাকো নেত্তর কাছে। যাব না নেত্তর কাছে, আমি কারো কাছে যাব না। আমি না খেয়ে উপোস করে শুয়ে থাকবো। বলতে বলতেই রাম দুমদুম করে পা ফেলে বাড়িঘর কাঁপিয়ে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ল। নেত্য কিছু খাবার এনে বলল, ছোটবাবু ওঠো, খাও। রাম লাফিয়ে গর্জন করে উঠল, দূর হ পোড়ার মুখী, দূর হ। নেত্য খাবার রেখে চলে গেল। রাম থালা গ্লাস ঝনঝন করে উঠোনের উপর সব ছুঁড়ে ফেলে দিল। সকালবেলা শ্যামলাল কাজে চলে যাবার পরে রাম নিজের উঠোনে পায়চারি করতে করতে গর্জন করতে লাগলো, আমি দিব্যি মানি নে। ও ভারী দিব্যি। ওকে যে দিব্যি দেয়, ও কি আমার নিজের দাদা? ও কেউ নয়, ওর কথা আমি মানি নে। আমি কি মেরেছি ওকে? বুড়ি ডাইনিকে মেরেছি। ও তো শুধু বৌদির লেগেছে, তবে ওরা কেন দিব্যি দিতে আসে? এসব কথার কেউ জবাব দিল না। খানিক পরেই সে সুর বদলিয়ে বলতে লাগলো, বেশ তো, ভালোই তো, নাই বা কথা কইল, নাই বা খেতে দিল। আমি মজা করে রাঁধবো, ভাত ডাল, ভালো ভালো তরকারি, মাছ, একলা বেশ পেট ভরে খাবো। আমার কি হবে? এ কথারও কেউ জবাব দিল না। তখন সে রান্নাঘরে ঢুকে খনখন ঝনঝন শব্দে থালা ঘটি বাটি নেড়ে চেড়ে কাজ করতে লাগলো। হাঁক ডাক করে ভোলাকে চাল ডাল ধুয়ে আনতে বলল, তরকারি কুটতে আদেশ দিল। সমস্তই নেত্য রান্নাঘরে রেখে গিয়েছিল। ভোলাকে শুধু হুকুম করল, ভোলা, তুই আমার চাকর, ও বাড়ি যাবি নে। ও বাড়ির কেউ যদি এদিকে আসে তার পা ভেঙে দিবি, বুঝলি ভোলা? নেত্য আসুক একবার এদিকে। নারায়ণী রান্নাঘরের বারান্দায় চুপ করে বসে শুনতে লাগলেন। দিগম্বরী কৌতূহলী হয়ে মাঝে মাঝে বাড়ার ফাঁক দিয়ে দেখছিলেন। খানিক পরে বড় মেয়ের কাছে উঠে এসে ফিসফিস করে বলতে লাগলেন, আহা,
বাছার কি বুদ্ধি, উনি আবার ভালো তরকারি রেঁধে খাবেন। একটা পেতলের হাঁড়িতে প্রায় 1 কাঠা চাল গলায় গলায় তুলে দিয়ে রান্না চড়িয়েছে, তাতে জল দিয়েছে 1 ফোঁটা। একজন খাবে তো রাঁধছে 10 জনের, তাই বা সেদ্ধ হবে কি করে? পুরে আংলা উঠবে যে। ওই হাঁড়িতে কি অত চাল ধরে, না ওইটুকু জলের কম্য? নারায়ণী মুখ ফিরিয়ে রইলেন। নেত্য কাছে ছিল, সে বলল, দিদিমার এক কথা, ও কি কোনোদিনও 1 ঘটি জল গড়িয়ে খেয়েছে যে আজ রেঁধে খাবে? মায়ের দেখা দেখি সুরধনীও মাঝে মাঝে গিয়ে বেড়ার ফাঁক দিয়ে দেখছিল। ঘণ্টাখানেক পরে ছুটে এসে দিদির হাত ধরে টানাটানি করতে লাগলো। ও দিদি, দেখবে এসো, রামদাদা মা গো একেবারে কাঁচা ভাতগুলো খাচ্ছে। কিচ্ছু নেই দিদি, একেবারে শুধু ভাত। দিদি, কাঁচা ভাতে পেট কামড়াবে যে। নারায়ণী তার হাত ছুঁড়ে ফেলে দিয়ে বিছানার উপর শুয়ে পড়লেন। সে যে কত দুঃখে, কত বড় ক্ষুধার তাড়নে এগুলো খেতে বসেছে, সে কথা তার অগোচর রইল না। দুপুরবেলা শ্যামলালের খাওয়া হয়ে গেলে দিগম্বরী ডাকাডাকি করতে লাগলেন, যা পারিস 2টি খেয়ে নে নারায়ণী, ও তার সে জ্বরের মতো হয়েছে, ওতে খাওয়া চলে। আমি বলছি খেতে হবে না। নারায়ণী মোটা চাদরটা আগা গোড়া মুড়ি দিয়ে ভালো করে শুয়ে বললেন, আমাকে বিরক্ত করো না মা, তোমরা খাওগে। ভাত না খাস 2খানা রুটি করে দি। না, কিচ্ছু না। ও আবার কি কথা, কাল থেকে উপোস করে আছিস, আজ 2টি না খেলে হবে কেন? নারায়ণী জবাব দিলেন না। নেত্য এসে বলল, তুমি মিথ্যে বকে মরছো দিদিমা, ওইখানে দাঁড়িয়ে একবেলা চেঁচালেও ওকে খাওয়াতে পারবে না। জ্বর হয়েছে, একটু ঘুমোতে দাও। জানি না বাপু, লাগলে টাগলে একটু জ্বর ভাব হয়, তাই বলে কি মানুষ উপোস করে পড়ে থাকে? আমরা তো পারি না। রাম স্কুল থেকে ফিরে এসে হাত মুখ ধুয়ে দোকান থেকে মুড়ি মুড়কি কিনে আনলো। খেতে খেতে গলা বড় করে বলল, কি আর খেতে হলো আমার, ভাত খেয়ে স্কুলে গেলুম, আবার ফিরে এসে কেমন খাচ্ছি। সন্ধ্যার পর আলো জেলে রাম রান্নাঘরে ঢুকে আবার চেঁচামেচি করতে লাগলো, আমার কাঠ কই, আমি রাঁধবো কি দিয়ে, আমার শিলনোড়া কই, আমি বাটনা বাটবো কিসে? ও ঘর থেকে নেত্য বলল, মা বলেছেন কাল শিলনোড়া কিনে দেবেন। না, আমি কেনা শিলনোড়া চাই নে। কেন আমার গণেশকে ধরালে, কেন আমাকে খোনা খোনা করে ও বুড়ি ভেঙালে? বেশ করেছি, গাল দিয়েছি, ও মরে 8 জন্মে পেতনি হবে। আজ আর রাম রাখবার চেষ্টা করলো না, পড়তেও গেল না, ঘরে গিয়ে চুপ করে শুয়ে রইল। গোপনে কেঁদে কেঁদেই মনে হয় গত রাতে নারায়ণীর জ্বর হয়েছিল। দুপুরবেলা দিগম্বরী 1 বাটি দুধ এনে বললেন, খেতেই হবে, না খেয়ে কি মরবি নারায়ণী? নারায়ণী প্রতিবাদ না করে দুধের বাটি হাতে নিয়ে কতকটা খেয়ে বাটিটা নামিয়ে আবার পাশ ফিরে শুলেন। রাত যখন 9টা বেজে গিয়েছে, তখন নেত্য এসে চুপি চুপি বলল, মা, ছোটবাবুর তো কোনো সারা শব্দ পাইনি, রাত তো ঢের হলো। নারায়ণী উদ্বেগে উঠে বসে কেঁদে ফেললেন, লক্ষ্মী মা আমার, দেখে আয় সে ঘরে আছে কিনা। নেত্তরও চোখ ভিজে উঠল, হাত দিয়ে চোখ মুছে ফেলে বলল, আমার যেতে সাহস হয় না মা, বলে বাইরে গিয়ে ভোলাকে সে ডেকে আনলো। ভোলা সংবাদ দিল, দা ঠাকুর ঘরে আছে, ঘুমুচ্ছে। নারায়ণী নিঃশব্দে 2 হাত জোর করে কপালে ঠেকিয়ে চাদর মুড়ি দিয়ে আবার শুয়ে পড়লেন। পরদিন প্রভাত না হতেই তিনি স্নান করে এসে রান্না চড়িয়ে দিলেন। রান্না যখন প্রায় অর্ধেক হয়েছে, তখন দিগম্বরী ব্যাপার দেখে আশ্চর্য হয়ে গেলেন। কর্কশ স্বরে বললেন,
তোর না জ্বর না রানী? তুই না 3 দিন খাসনি? ভোরবেলা উঠে চান করে এসব কি হচ্ছে জিজ্ঞেস করি। নারায়ণী স্বাভাবিক মৃদু কণ্ঠে বললেন, রাখছি মা, দেখতে তো পাচ্ছ। তা তো পাচ্ছি, কিন্তু কেন কেন শুনি? তুই কি আমার হাতে খাবি নি? নারায়ণী জবাব দিলেন না, কাজ করতে লাগলেন। কাল সমস্ত দিন ধরে রাম একটা কথাই ভাবছিল, বৌদিদির না জানি কত লেগেছে। তার মনে পড়ল কিছুদিন আগে বৌদি তাকে এখানে থাকতে নিষেধ করেছিলেন। শেষে সে স্থির করল সে আর কোথাও চলে গেলে বৌদি যদি খুশি হয় তাই যাবে। তার মামার বাড়ি তারকেশ্বরের ওদিকে, অথচ কোথায় সে ঠিক জানে না। সেখানে গিয়ে খুঁজে নেবে সংকল্প করে সে একটা ছোট পুটুলি বেঁধে নিল। নারায়ণী রান্না শেষ করে একটা থালায় সমস্ত দ্রব্য পরিপাটি করে সাজাচ্ছিলেন। দ্বারের কাছে ভোলা এসে ডাকল, মা। কি রে ভোলা? চুপি চুপি একটা কথা আছে মা। নারায়ণী কাছে আসতেই ভোলা ফিসফিস করে বলল, তুমি যা বলেছিলে মা তাই হয়, যদি 2টি টাকা দাও। নারায়ণী বুঝতে না পেরে বললেন, কি হয় রে, কাকে টাকা দিতে হবে? ভোলা একটু আশ্চর্য হয়ে বলল, তুমি দা ঠাকুরকে চলে যেতে বলেছিলে না, তিনি রাজি আছেন। আচ্ছা 2টো না দাও, 1টা টাকা দাও। নারায়ণী ব্যাকুল হয়ে উঠলেন, কোথায় যেতে রাজি আছে রে? কোথায় সে? ভোলা বলল, বাইরে গাছতলায় দাঁড়িয়ে আছে, বাবার থানের ওদিকে কোথায় তেনার মামার বাড়ি আছে যে। যা ভোলা যা, শিগগির ডেকে আন, বল আমি রাখছি। ভোলা ছুটে গেল। নারায়ণী কাঠ হয়ে দাঁড়িয়ে রইলেন। কিছু পরেই রাম একটা ছোট পুটুলি হাতে নিয়ে কাছে এসে দাঁড়াতেই নারায়ণী নিঃশব্দে তার হাত ধরে ঘরের মধ্যে টেনে নিয়ে গেলেন। দূর থেকে দিগম্বরী রামকে রান্নাঘরে ঢুকতে দেখে আশঙ্কায় পরিপূর্ণ হয়ে দ্রুতপদে ঘরে ঢুকে দেখলেন সাজানো থালার সামনে নারায়ণীর কোলের উপর বসে রাম। কিছুক্ষণ চেয়ে থেকে তিনি বললেন, ও তাই বুঝি এত রান্না, খাওয়ানো হবে বুঝি? তা আমার জামাই যে এত বড় দিব্যিটা দিলেন, সেটা ভেসে গেল বুঝি? নারায়ণী মুখ তুলে বললেন, ভেসে যাবে কেন মা? তার কথা আমি অমান্য করিনি তো। 3 দিন খাইনি, খেতেও দিইনি। এই বুঝি অমান্য করিসনি? তবে এ কি হচ্ছে? যে দিব্যি দিয়েছে তার হুকুমটাও তো একবার নিতে হবে। আমার হুকুম নেওয়া হয়েছে। দিগম্বরী বিশ্বাস করলেন না, আরো ক্রুদ্ধ হয়ে বললেন, আমি কচি খোকি নই নারানি, হুকুম নিলি আর আমি জানতেও পারলাম না। এবার নারায়ণীর আর সহ্য হলো না, তিনিও কঠিন হয়ে বললেন, তুমি কি জানবে মা, কার কাছে কখন আমি হুকুম পেয়েছি? দিগম্বরী এক মুহূর্ত স্থির থেকে বললেন, এখানে তবে আর আমার কি করে থাকা হবে? এ বাড়িতে আর আমি থাকতে পারবো না, তা তোকে আজ স্পষ্ট বলে দিলুম। আমিও এই কথাটাই তোমাকে মুখ ফুটে বলতে পারছিলুম না মা। সত্যি তোমার আর এখানে থাকা হবে না। তোমার চোখে চোখে আমার এত বড় ছেলে যেন আধখানা হয়ে গেছে। ও দুষ্টু হোক যা হোক, আমার বাড়িতে আমার চোখের সামনে ওকে শাস্তি দিতে আমি কাউকে দেব না। আজ তুমি থাকো, কাল কিন্তু বাড়ি যেও। তোমার খরচপত্র আমি সব পাঠিয়ে দেব, কিন্তু এখানে তোমার আর থাকা হবে না। দিগম্বরী কাঠ হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন, তারপরে ধীরে ধীরে বার হয়ে গেলেন। রাম আস্তে আস্তে বলিল, না বৌদি, উনি থাকুন, আমি ভালো হয়েছি, আমার সুমতি হয়েছে, আর একটাবার তুমি আমাকে দেখো।
নারায়ণী আর একবার তার মুখ তুলে ধরে ললাটে ওষ্ঠাধর স্পর্শ করে চোখের জলের ভিতর দিয়ে মৃদু হেসে বললেন, তুই এখন ভাত খা।